নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মার্চ 2025 পর্যন্ত 17,554 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত 3,554 জনকে দেওয়া হয়েছে নিয়োগপত্র। কিছুদিনের মধ্যে আরও নিয়োগপত্র দেওয়া হবে। স্নাতক অস্নাতক শিক্ষকদের অফার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ডাইন ইন হারনেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, এই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমেও দেওয়া হয়েছে নিয়োগপত্র, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত মার্চের 2025 পর্যন্ত ডাইন হারনেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হারনেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা আগে একরকম বলেছেন, এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি। কিন্তু ডাইন ইন হারনেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। কিছুদিনের মধ্যে আরো নিয়োগপত্র দেওয়া হবে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আন্দোলনের কোনো দরকার। বিরোধীরা প্রায়শ বলে চাকরি নাই চাকরি নাই, এবং আমি প্রায়শ বলি, যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামেন, তো আমি মাঝে মাঝে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করব, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি, এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই। এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমারই মুখ ক্যান্ডিডেট আছে, ওনাকে পাশ করাতে হবে, কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোট 3,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং এবং চুক্তির ভিত্তিতে 5,771 জনকে নিয়োগ করা হয়েছে এখনো পর্যন্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 3 বছরে ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে রাজ্যের শিল্প এলাকায় 1,617 জনের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সমবায়ের মাধ্যমে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 9 লক্ষ লোকের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে 53,623টি স্বসহায়ক গোষ্ঠী রয়েছে, যেখানে যুক্ত রয়েছেন 4 লক্ষেরও বেশি মহিলা। ত্রিপুরা নগর জীবিকা মিশনের অধীনে 5,941টি স্বসহায়ক গোষ্ঠীতে 63,000-এরও বেশি মহিলা এবং বর্তমানে 91,871 জন লাখপতি দিদি রয়েছেন, যারা অর্জন করেছেন স্বনির্ভরতা এবং আর্থিক অগ্রগতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এদিনের অনুষ্ঠানে 228 জনের হাতে তুলে দেওয়া হয়েছে স্নাতক অস্নাতক শিক্ষক পদের নিয়োগপত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতিভিত্তিক তথ্য সংগ্রহে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবারই জাতিভিত্তিক তথ্য সংগ্রহে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আগামী জাতীয় জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহের সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় কমিটির বৈঠকে এই গৃহীত হয়েছে সিদ্ধান্ত। 10 বার্ষিক জনগণনার অংশ হিসেবে জাতিগত তথ্য সংগ্রহ স্বচ্ছ ও কাঠামোবদ্ধ উপায়ে করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকের শেষে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নির্ভুলতা এবং স্বচ্ছতা বজায় রেখে জাতি গণনা সম্পন্ন করা উচিত, যাতে তথ্যভিত্তিক নীতি নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কংগ্রেস এবং তাদের জোটজাত দলগুলো কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে জাতিভিত্তিক জনগণনার দাবিকে ব্যবহার করেছে। তাদের মূল লক্ষ্য ছিল না বাস্তব তথ্য বা জনকল্যাণ বলে বিরোধী দলগুলোর সমালোচনা করেন বৈষ্ণব। উল্লেখ করা যেতে পারে, স্বাধীনতার পর থেকে নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না জাতিভিত্তিক তথ্য। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন বিবেচনা করা হবে জাতি অন্তর্ভুক্তির বিষয়টি। পরে একটি মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়, যেখানে বহু রাজনৈতিক দল মত দেয় জাতি গণনার পক্ষে। যদিও সেই সময়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক, অর্থনৈতিক ও জাতিভিত্তিক সমীক্ষা নামে করেছে পৃথক একটি সমীক্ষা। কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। और यह सुनिश्चित करते हुए कि हमारा सामाजिक ताना बाना राजनीति के दबाव में न आए, जातियों की गणना एक सर्वे के स्थान पर मूल जनगणना में ही सम्मिलित होनी चाहिए। इससे यह सुनिश्चित होगा कि समाज आर्थिक और सामाजिक दृष्टि से मजबूत होगा और देश की प्रगति भी निर्बाध चलती रहेगी। आज दिनांक 30/4/2025 के दिन प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में राजनीतिक विषयों की कैबिनेट समिति ने यह निर्णय लिया है कि जातियों की गणना को आने वाली जनगणना में सम्मिलित किया जाए। यह इस बात को दर्शाता है कि वर्तमान सरकार देश और समाज के सर्वांगीण हितों और मूल्यों के लिए प्रतिबद्ध है। जैसे कि पहले भी जब समाज के गरीब वर्गों को 10% आरक्षण का प्रावधान किया गया, तब भी समाज के किसी घटक में तनाव उत्पन्न नहीं हुआ था। এরই প্রেক্ষিতে জাতিভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন তিনি। এদিকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে 22,864 কোটির একটি মহাসড়ক প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই প্রকল্পে শিলং থেকে শিলচর পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ হবে, যা অসম ও মেঘালয়ে যাতায়াত এবং বাণিজ্যে আনবে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.53%। এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.29%। বুধবার এই ফলাফল ঘোষণা করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 12টায় পর্ষদ গৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.53% বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এই ক্ষেত্রে 100% পাশের হার অর্জন করেছে 345টি স্কুল। টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%। মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে। A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন। 228। A2 পেয়েছে 806। আর B1 পেয়েছে 1696। B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেব পুরো রেজাল্ট ডিটেলস। আর 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক। 345 স্কুলস। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকের।
100% 345টা স্কুল থেকে পাস করেছে, আর পুরো 100% ফেল করেছে এমন কোন স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.29%। এই ক্ষেত্রে 100% পাশের হার অর্জন করেছে 39টি স্কুল। অপরদিকে দ্বাদশে 100% অকৃতকার্য হওয়ার দুর্ভাগ্যজনক ফলাফল করেছে 3টি স্কুল। আমাদের 12 এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন, গতবার এবার 12 এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভাবনা। আর এবার রেজাল্টেতে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12 তাই। আর 12 A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1811 জন, B2 পেয়েছে 2614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। আর 12 100% পাস করেছে 39টা স্কুল, 39 স্কুলস। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন মোট 29,670 জন। এই ক্ষেত্রে পুরুষ পরীক্ষার্থী ছিলেন 13,161 জন এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন 15,809 জন। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 21,506 জন। এই ক্ষেত্রে পুরুষ পরীক্ষার্থী ছিলেন 9,920 জন এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন 11,586 জন। গত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিকের পাশের হার ছিল 87.54%। অপরদিকে গত বছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 79.27%। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন 63.09% পাশের হার ধলাই জেলায়, যেখানে মাধ্যমিকের সর্বনিম্ন 78.54% পাশের হার খোয়াই জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কথায় আছে, অদম্য ইচ্ছা শক্তিতে সম্ভব করা যায় অসম্ভবকে। আর বলতে গেলে সেই কাজটাই করে দেখালো 100% দিব্যাঙ্গ রোমিও রাঙ্খল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা 2025 এর ফলাফল ঘোষণা করা হয় বুধবার। ফলাফল অনুসারে মোট 165 নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় রোমিও রাঙ্খল। শুধুমাত্র পা দিয়ে লিখে 33% নম্বর নিয়ে এবার ধলাই জেলা সদরের কমলাছড়া হাই স্কুলের ছাত্র 100% দিব্যাঙ্গ রোমিও রাঙ্খল পাশ করল মাধ্যমিক। তার এই সাফল্য প্রত্যাশিত ছিল বলে কমলাছড়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আর কি বলবো, আমরা সবাই খুশি, ভীষণ আনন্দিত। আজ এমনিতে আমাদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমাদের গার্জেনরা ছিলেন, এসএনসি মেম্বাররা ছিলেন, সবাই। তো রেজাল্ট যখন এলো আমরা এমনিতে আশাবাদী ছিলাম প্রথম থেকে যে রোমিও পাশ করে যাবে আমাদের। ত্রিপুরায় প্রতি 100 জনের মধ্যে 98 জন শিশুর জন্ম হয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে। এই ক্ষেত্রে শিশু মৃত্যুর হারও জাতীয় গড়ের চেয়ে অনেক কম। ত্রিপুরায় জন্ম নেওয়া 100 শিশুর মধ্যে 98 জনের বেশি শিশুর জন্ম হয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। 98% বেশি প্রসব প্রাতিষ্ঠানিক বিভাগে হয়, যার অর্থ শিশুর জন্ম হয় প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদারদের তত্ত্বাবধানে। নবজাতক শিশু এবং মায়েদের স্বাস্থ্য অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে গণ্য করে রাজ্য সরকার, যার কারণে এই ফল বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হারও জাতীয় গড়ের চেয়ে অনেক কম ত্রিপুরায়। তথ্য অনুযায়ী শিশু মৃত্যুর হার প্রতি 1000 শিশুর মধ্যে যেখানে 28, সেখানে ত্রিপুরায় এই সংখ্যাটি 18। অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার যথেষ্ট কম, যা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দিক। ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে সংক্রামক রোগ, যেমন নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়াজনিত রোগ, সেই সাথে অকাল জন্ম এবং নবজাতক রোগের জটিলতা বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অপুষ্টি এবং মৌলিক স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের অভাবও শিশু মৃত্যুহারে দুর্ভাগ্যজনক অবদান রাখে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়া জনিত রোগগুলি ত্রিপুরায় শিশু মৃত্যুর প্রধান কারণ বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। দক্ষ ডেলিভারি, প্রসবোত্তর যত্ন, টিকাদান এবং সাধারণ শৈশব রোগের চিকিৎসা সহ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলির সীমিত অ্যাক্সেস শিশু মৃত্যু হ্রাস করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন শিশুরোগ বিশেষজ্ঞরা। একটি সমীক্ষা অনুসারে গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের হার বা এআরআই এর বার্ষিক আক্রমণের হার বেশি। আগরতলায় একটি সমীক্ষায় দেখা গেছে যে অকালে জন্ম নেওয়া বা কম ওজনের শিশুদের মধ্যে নবজাতকের মৃত্যু ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যক। অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঘটনা বেশি বলেও উঠে এসেছে সমীক্ষায়। কিশোরী বিবাহ ও গর্ভধারণ, রক্তাল্পতা এবং নবজাতকের মৃত্যু সম্পর্কিত গবেষণা করার জন্য সম্প্রতি ICMR এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড় বড় প্রশস্ত জাতীয় সড়কের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ত্রিপুরার বনভূমি। এই ক্ষেত্রে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড় বড় প্রশস্ত জাতীয় সড়কের প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এই ধরনের প্রশস্ত বড় বড় মহাসড়কের কারণে বিপন্ন ত্রিপুরার 60% বনাঞ্চল। বনাঞ্চলগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। বুধবার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। লেন, ডাবল লেন, এত বড় বড় রাস্তা আমাদের করার দরকার নেই। Let Tripura be a state with forests. The model, the development, the style of development in Tripura, it should be different from Uttar Pradesh. It should be different from Telangana. এত ছোট রাজ্যের মধ্যে কমলপুর থেকে আগরতলা, আগরতলা থেকে সাবরুম, সাবরুম থেকে ডাইরেক্ট গন্ডাছড়া দিয়ে ছামনো দিয়ে আবার একটা হাইওয়ে হবে। এত ছোট্ট রাজ্যকে যদি আমরা হাইওয়ে তৈরি করতেই থাকি, ইউ টেল মি, আদৌ কি দিস ফরেস্ট উইল এক্সিস্ট ইন দ্য নেক্সট 20 years? ত্রিপুরার যে কিন্তু আমরা যাই বলছি এখন 60% ফরেস্ট এরিয়া আছে, এটাও চলে। So research and development wing, please come up with a model. I think Mr. Murthy, we should put some more people who are interested designing eco-friendly model in the case of say road infrastructure development. নির্বাচিত বনরক্ষীদের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের আবেদন বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আমাদের সমস্ত ফরেস্ট গার্ড যাদের ফিজিক্যাল এবিলিটি আছে, এদের আলাদা করে নামের একটা তালিকা তৈরি করুন। আরো অত্যাধুনিক অস্ত্রের জন্য আমরা আবেদন করেছি। Once we get permission for all these people, আমি মনে করি 100 জন সত্যনিষ্ঠা নিয়ে যদি ফরেস্ট গার্ডরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যদি এই স্মাগলারদের মুখোমুখি হয়, এত কোনো মায়ের ছেলের ক্ষমতা নেই এই AK-47 এর আগে মানে চুরি করবে আর বুক খুলে এসে বলবে আমাকে যদি মারতে চান মারুন, এত ক্ষমতা কেউরই। ত্রিপুরা বন দপ্তরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে বনাঞ্চল পুনরুদ্ধার, নূতন বনায়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া স্থানীয় জনগণের জীবিকা ও বনজ সম্পদ ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য বন দপ্তরের উদ্যোগে গান্ধীগ্রাম, হাতিপাড়ার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রাজ্যের 58টি রেঞ্জে মোটর বাইক বিতরণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
2047 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গঠনের লক্ষ্যমাত্রায় অংশীদার ত্রিপুরা সমবায় দপ্তরও। এক্ষেত্রে নতুন সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপকদের জন্য ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বুধবার সুকান্ত একাডেমিতে সমবায় দপ্তরের উদ্যোগে ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নতুন সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপকদের মধ্যে রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন সহায়তামূলক স্কিমগুলি তুলে ধরতে এই ওয়ার্কশপের আয়োজন বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে, তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, বিভিন্ন প্রকল্প, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা। অবশেষে জামিনে মুক্ত হলেন চিন্ময় কৃষ্ণ দাস। 6 মাস কারাবন্দী থাকার পর তাকে জামিনে মুক্ত করে বাংলাদেশ উচ্চ আদালত। 6 মাস কারাবন্দী থাকার পর ইসকনের প্রাক্তন নেতা ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। গত বছর ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল তার গ্রেপ্তারে। বুধবার শুনানির পর তার জামিন মঞ্জুর করেছে 2 বিচারপতির বেঞ্চ। যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করে, তাহলে চিন্ময় কৃষ্ণ দাস খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্রহ্লাদ দেবনাথ। চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের 25 নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মানের অভিযোগে মামলা করা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে বিচারিক হয়রানি হিসেবে। চিন্ময় দাস গুরুতর অসুস্থ ছিলেন এবং বিচার শুরু না করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে। তার জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়েছে। গত 11 ডিসেম্বর তার জামিন পুনরায় প্রত্যাখ্যাত হয়। একই সঙ্গে খবর আসে জেলে তার প্রয়োজনীয় চিকিৎসাও করা হয়নি বলে জানিয়েছেন তার অপর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন চিন্ময় দাস। বাংলাদেশ ও ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তার গ্রেপ্তারে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কট্টরপন্থীদের আক্রমণের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে চিন্ময় দাসের গ্রেপ্তার। তবে বাংলাদেশ হাইকোর্টের এই জামিনের আদেশকে ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। বিভিন্ন কেন্দ্র এবং রাজ্যের প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এক্ষেত্রে প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়।
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ সরকারি আধা সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীরা ব্যতীত ১৯ বা তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মহিলারা তাদের প্রথম সন্তানের জন্য 2 কিস্তিতে মোট ৫,০০০ টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য 1 কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১৫,৪১৬ জন সন্তান সম্ভবা মহিলা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৯,৮২৩ জন সন্তান সম্ভবা মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও গত ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সহায়তা পাননি তাদের মধ্য থেকে ২৭,৪৭০ জনকে ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই যোজনায় ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ১৬,৩১,৯৪,২৩০ টাকা ব্যয় হয়েছে। এই যোজনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ২১,০০০ সন্তান সম্ভাবনা মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এবং এই বছর আমরা ২৫-২৬ অর্থ বছরে ২১,০০০ গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি যে আমরা প্রায় ১১,৫০,০০,০০০ টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেটাও আপনারা সকলেই জানেন যে ২,০০০ টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়। সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে ৪৩,৬৬৪ জনকে দেওয়া হয়েছে। মিশন বাৎসল্য প্রকল্পে ২০২৪-২৫ অর্থ বছরে মোট ২,০৫৯ জন শিশুকে প্রতি মাসে ৪,০০০ টাকা করে স্পন্সরশিপ প্রদান করা হয়েছে। এতে মোট ৯,৮৮,৩২,০০০ ব্যয় হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই প্রকল্পের আওতায় মোট ৬,৩০১ জন শিশুকে স্পন্সরশিপ প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর জন্য মোট ৩০,২৪,৪৮,০০০ টাকা প্রয়োজন হবে। বর্তমানে রাজ্যে ৫৬টি ICDS প্রকল্প রয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লকে নতুন এক TICDS প্রকল্পের অফিস খোলার অনুমোদন গৃহীত হয়েছে এবং অতি সত্বর তা খোলা হবে। এই ICDS প্রকল্পের অধীনে ১০,২২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২,৭৯,৩৪০ জন শিশু এবং ২৮,২৯২ জন মা নথিভুক্ত রয়েছেন। আগামী দিনে শহর আগরতলায় ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে দিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এরকম ১০০টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ হবে। এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আগামীতে আমরা সেটাও করব। আমাদের প্রধানমন্ত্রী জনজাতি ও আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় ৭৭টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকার ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য ১০,৫৬,০০,০০০ টাকা মঞ্জুরি দিয়েছে। এই ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে ২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে বলে দিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এই প্রকল্পের অংশ হিসেবে জনজাতি বসতি এলাকায় আরো ৫৩টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতি বর্ষার মরশুমে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে জল প্লাবিত হয়ে নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা। তাই প্রত্যেক বছর এই বর্ষা মরশুমের প্রাক্কালে সরকারের তরফ থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এই বছর বর্ষা মরশুমের প্রাক্কালে নদীর ভাঙ্গন রোধে সরকারের দ্বারা গৃহীত উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখতে এদিন তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ৩ নং ওয়ার্ড এলাকার নদী তীরবর্তী এলাকায় পরিদর্শনে যায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। আগামী দিন পূর্ত দপ্তর, ওয়াটার রিসোর্স সহ পৌর পরিষদকে নিয়ে একটি যৌথ পরিদর্শন হবে বলেও জানান কল্যাণী সাহা রায়। এই মুহূর্তে আমরা ৩ নম্বর ওয়ার্ডে আছি, হাই স্কুলের মাঠে। এখানে খোয়াই নদীর ভাঙ্গন তো আপনারা জানেন, এটা বড় সমস্যা। কিন্তু আমরা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ
যে এতগুলি নদী ভাঙ্গন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ এবং টেন্ডার হয়েছে, কাজ চলছে। কিন্তু এই এলাকায় 3 নম্বর ওয়ার্ডেও কিছু কিছু জায়গায় ইনটেক ওয়েলের কাছের থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পাড়ে বোল্ডার দেওয়া প্রয়োজন, কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায়, পাড়াতে জল ঢুকে যায়। তাই আমাদের ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ। ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে 3 বছরের মেয়াদে নিযুক্তি দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। মানবাধিকার সুরক্ষা আইন 1993 এর ধারা 22 উপধারা এর অধীনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তাকে চেয়ারপারসন হিসেবে 3 বছরের মেয়াদে বা তাঁর 70 বছর বয়স না হওয়া পর্যন্ত নিযুক্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বুধবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানী আগরতলা শহরের স্বর্ণের বাজারে ছিল উৎসব মুখর পরিবেশ। রাজধানীর সেরা স্বর্ণ ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়াকে ঘিরে আয়োজন করেছেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার। কোথাও দেওয়া হয়েছে মেকিং চার্জের ছাড়, আবার কোথাও রাখা হয়েছে উপহারের ব্যবস্থা। শুধু স্বর্ণের গয়নাই নয়, কেউ কেউ বিনিয়োগের উদ্দেশ্যে কিনছেন স্বর্ণের কয়েন এর মতো মূল্যবান সামগ্রীও। অক্ষয় তৃতীয়ার এই দিনটি শুধুমাত্র একটি তিথি নয়, বরং বাঙালি সমাজে এটি হয়ে উঠেছে ঐতিহ্য, বিশ্বাস এবং অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়। আর সেই বিশ্বাসেই আগরতলা শহরের জুয়েলারি বাজারে দেখা গেছে উৎসবের রঙিন ছোঁয়া। তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার দিনে। আপনাদের সারা পেয়ে বেশ কটা দিন আগে আমাদের প্রমোশন স্টার্ট হয়েছে। 22 মে থেকে আজকে 30th, আজকেই অক্ষয় তৃতীয়ার দিন। আপনাদের এই কদিন সারা পেয়ে আমরা খুবই খুশি। প্রত্যেকটা ডিজাইন আমরা ক্যালকুলেট করেই বানাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।